সেই পদ্মই নেই, যার তার আসর ঘেঁষে বসবে না সে, চোখ বড় বড় করে তাকিয়ে থাকবে না উদাসের চূড়ার দিকে, রং ঝলমল জোড়া বুক ছত্রির দিকে, বেশকারীর নিপুণ তুলিতে আঁকা তার টানা টানা চোখের দিকে, আর তার অভিনয় দেখে বিভোর হয়ে থাকবে না পদ্মর শান্ত কোমল চোখজোড়া। মুগ্ধ গলায় গালে হাত দিয়ে হেসে হেসে বলবে না, তোমার কণ্ঠের কথাগুলো চিনির মতো নাগে নাই গো বোনাই। লক্ষ্মীমণির সঙ্গে গ্রাম্য আত্মীয়তার শূন্য ধরেই বোনাই বলে ডাকত পদ্ম। বলতো, তোমার দুঃখে কেঁদে কেঁদে চোখ রাঙা করেছে সবাই, তুমি লটো বটো গো বোনাই, পেকিত লট। উদাস হেসে বলেছে, আমার নিগে দুঃখ নয় পদ্ম, বলো হরিশ্চন্দ্রের নিগে দুঃখ। কেমন সে মানুষটি ছিল ভাবো তুমি। রাজা হরিশ্চন্দ্রের পাঠ খুব ভালো করত উদাস, সবাই প্রশংসা করত। মজুমদারদের গিন্নিমা একবার পাশ সেরিয়ে একখানা বগেই থালা পুরস্কার দিয়েছিল উদাসকে। পদ্ম প্রশংসা করত, তবু ওসব পুরানো কথায় মন উঠত না উদাসের। বলতো, বেজেনবাবুর পালা আনাও গো দামু দাদা। অপেরা পার্টি ছিল গতবারে কাটোয়ায়, পরপর 4 দিন 4খানা পালা হলো। কখনো বা বলতো, এবার থিয়েটার করলে হয় না দামু দাদা। সে উদাসের কিন্তু কোনো উৎসাহই নেই এবার। বাপের কাছে খবর এলো এসে বটে দামুপালের সঙ্গে দেখা করতে, কিন্তু মনের আগ্রহ তার মরে গেছে। কার জন্য সে রং মাখবে মুখে, অভিনয় করবে? তবু দামু দাদার সঙ্গে দেখা না করে পারল না। সাইকেলটা ঘরের ভিতর ঢুকিয়ে রেখেই খিড়কির ডোবায় হাত পা ধুয়ে বেরিয়ে পড়ল। একবার মনে হলো লক্ষ্মীমণিকে শুধায় খাবার কিছু আছে কি না। পরক্ষণেই ভাবলে, দামু দাদার বাড়ি থাকতে আবার খাবার ভাবনা। পালেদের বাড়িতে পৌঁছে দেখলে ইতিমধ্যে আসর জমজমাট। একটা কম্বল বিছিয়ে বসেছে সবাই। দামু দাদার কোলে ফিরু, আর সামনে কানা উঁচু থালায় একরাশ মুড়ি আর ফুলুরি নিয়ে ঘিরে বসেছে গ্রামের ছেলে বুড়ো অনেকেই। উদাসকে দেখতে পেয়ে খুশি হয়ে উঠল দামুপাল। ডাকলে, আয় উদাস আয়। দাওয়ার এক প্রান্তে গিয়ে বসল উদাস, তারপর ফিরুকে ডাকলে। ফিরু বাপের কোল ছেড়ে নড়বড়ে পায়ে হেঁটে হেঁটে উদাসের কোলে ঝাঁপিয়ে পড়ল। আর রেনু এক সময় এসে বললে, দাদা বাড়ি না এলে আর খোঁজখবর নিতে নাই না উদাস? উদাস হাসল, সময় পায় না গো দিদি, সারাদিন মান তো কাজের চাকায় ঘুরি। গোপেন মরল রসিকতা করে বললে, তা বটে, ও কি চাষাবুষো মানুষ এখন, মোটর ড্রাইভার। বিনয়ে লজ্জায় মুখ নিচু করল উদাস, বললে, এখনো গো হয়নি খুড়ো, লাইসেন্স পাই আগে। গোপেন হেসে বললে, হ্যাঁ, লাইসেন্স পেলে বুঝবি কত ধানে কত চাল হয়। জমি জমার মূল্য তো বুঝলি না, দেখবি পরে। উদাসের ইচ্ছে হলো বলে, গোপেন তার ছেলেকে তাহলে শহরে রেখে কলেজে পড়াচ্ছে কেন? জমি জমা তো তার অনেক, উদাসের সঙ্গে তুলনাই হয় না। তবু কিছু বললে না উদাস, শুধু হাসল। এতদিন পরে দামুদাদার সঙ্গে দেখা, দু একটা সুখ দুঃখের কথা হবে, যাত্রার পালা ঠিক হবে। এখন আর ওসব কথা গায়ে মেখে কাজ নেই। ফিরুকে আদর করতে করতে উদাস লক্ষ্য করলে, ঘোমটা টেনে রাঙা বৌঠান ওদিকের ঘরের কপাটের আড়ালে দাঁড়িয়ে আছে হাসি হাসি মুখে। উদাস উঠে গিয়ে চৌখাটের বাইরে থেকেই মাটি ছুঁয়ে প্রণাম করলে। পেনাম গো বৌঠান, বলে ফিরুকে আদর করে কোলে নিয়ে বললে, ব্যাটা তোমার খুব বুদ্ধিমান হবে গো, কতদিন আসেনি, তবু ঠিক চিনতে পেরেছে আমায়। দু একটা সাধারণ কথাবার্তার পর আবার ফিরে এসে বসলো উদাস। আর রেনু বললে, বসো উদাস, চলে যেও না যেন। খিদেই পেট চলে যাচ্ছে তখন। কাটোয়া থেকে শুধু 2খানা হোটেলের রুটি খেয়ে বেরিয়েছিল, তারপরে 12 মাইল পথ আস্তে আস্তে কখন তা হজম হয়ে গেছে। তাই অনিচ্ছা সত্ত্বেও চোখ গিয়ে পড়েছিল কানা উঁচু বড় থালাটার উপর। একরাশ তেল মাখা মুড়িতে ফুলুরি আর লাল লঙ্কা ছড়ানো। থালাটা থেকে সবাই মুঠো মুঠো মুড়ি তুলে মুখে পড়ছে। উদাস দেখলে রেনু ইশারায় বাগাল ছেলেটাকে ডাকলে, আর সে মরাইতলা থেকে কাঁসার থালাটা এনে দাঁড়ালো। রেনু মুড়ি ঢেলে দিলে তাতে লঙ্কা আর ফুলুরি আর একটু গুড়, তারপর বললে উদাসকে দিয়ে আসতে। বাগালটা উদাসের সামনে মুড়ির থালাটা রেখে যেতেই কিন্তু সেটা ঠেলে সরিয়ে দিল ও। রেনু বলে উঠল, কি হলো উদাস? উদাস হাসল, খিদে নাই গো দিদি। এর আগেও উদাস এ বাড়িতে বহুবার খেয়ে গেছে এই থালাতে, কোনো দিন আপত্তিকর মনে হয়নি, কিন্তু আজ পার্থক্যটা যেন বড় বেশি চোখে পড়ল। অন্য কেউই কিছু বুঝতে পারল না, ভাবলে সত্যিই হয়তো খিদে নেই তার। উদাস নিজেই খানিকটা পার্থক্য বজায় রেখে চলে, ঘরের লোকের মতো ভাব ভালোবাসা সবার সঙ্গে।
তবু কম্বল ছেড়ে বসেছে সে, সম্মান করে কথা বলেছে। তার জন্যই কিনা বাগালের থালা। অথচ কাটোয়ার হোটেলে সবাই সমান। ড্রাইভার না হলে, শহরে না গেলে বুঝি মানুষের মর্যাদা মিলবে না? গোপেন মোড়ল অত শত মনের খবর রাখবে কেন? তাই ঠাট্টা করতে ছাড়লে না। বললে, ও এখন শহুরে ভদ্রলোক হয়েছে দামু, মুড়ি খায় কখনো? কথাটা শুনে হঠাৎ যেন জ্বলে উঠল উদাস। বললে, পেটের খাওয়াটাই সব নয় গো। গোপেন আবার ঠাট্টা করলে, তাই তো বলছি, ড্রাইভারদের কীর্তিকাহিনী আমরা আর কি জানি বল? কত রকম সব খিদে ওদের। উদাস রেগে গেল। বললে, আপনাদের ভদ্রলোকদের কথা আর বলবেন না গো, যা কীর্তি দেখে এলাম এবার। কি দেখে এলি? কোনো রসালো কাহিনী শোনবার জন্য সবাই যেন উদ্গ্রীব হয়ে উঠল। উদাস কথাটা চাপা দিয়ে বললে, সে কিছু না, ওই গিরিজা খুড়োর মেয়েদের কথা। কথাটা বলে যেন উপস্থিত সব কটা লোকের বিরুদ্ধে একটা প্রতিশোধ নিতে চাইলে ও। গিরিজাপ্রসাদের ছেলে মেয়েদের নিয়ে একটা চাপা গুঞ্জন অনেক দিন থেকেই শুরু হয়েছিল। তার একটা প্রধান কারণ হয়তো এই যে, সাজ পোশাক, কথাবার্তা এবং চালচলনে ওদের সঙ্গে গ্রামের লোক যে শুধু খাপ খাইয়ে চলতে পারেনি তা নয়, বিমলা কমলারাও যেন মিশে যেতে চেষ্টা করেনি। একদিকে গ্রামের লোকের কিছুটা ঈর্ষা, আরেকদিকে তাদের প্রতি অসীম তাচ্ছিল্য, আর সেই অস্পষ্ট অস্ফুট বিরোধটাই চাপা গুঞ্জনের সৃষ্টি করেছিল। অবশ্য তার জন্য মাথা ব্যথা ছিল না বিমলার। মোহনপুরের বউয়ের সেদিনের কটূক্তি কানে এসেছিল নিভাননীর, শুনে মনে মনে গজরে ছিলেন। তবু সাবধানও করেছিলেন মেয়েদেরকে, তোরা হৈ হৈ করে বেরিয়ে বেড়াস, ওই বাইরের লোকের সঙ্গে মেলামেশা করিস। বিমলা হেসে ফেলেছে সে কথা শুনে। তুমিও কাকিমার মতো হয়ে গেলে মা। নিভাননী তারপর আর আপত্তি তোলেননি। সত্যি তো, বন্ধুবান্ধব নেই, মেলামেশার লোক নেই, আধো অন্ধকার ঘরে সারাক্ষণ কাটাবে কি করে ওরা? নিভাননী নিজেই তো অতিষ্ঠ হয়ে ওঠেন এক এক সময়। আর অমরেশও যেন এই গ্রাম্য আবহাওয়া থেকে, এই কর্মহীন নিস্তব্ধতা থেকে পরিত্রাণ ফেলে বাঁচে। পুজোর পর অবশ্য কলেজে খুলবে ওর, সেই দিন কটির অপেক্ষায় আছে ও। কিন্তু বিমলা কমলা, গ্রামের মেয়েদের সঙ্গে টিয়ার সঙ্গে কোনো মিল নেই যেন। প্রথম প্রথম কয়েকটা দিন একটা চাপা কৌতুকে তাদের সঙ্গ ভালো লেগেছিল, এখন অট্টমার কথাগুলোও যেন একঘেয়ে লাগে। আর এই বনপলাশির জীবন যেন একটা দম বন্ধ হয়ে যাওয়া নিস্পন্দ ঘড়ি, থেমে আছে, থেমেই থাকবে। এখানে জন্ম ছাড়া আনন্দ নেই, মৃত্যু ছাড়া শোক নেই, বিবাহ একমাত্র স্বপ্ন। বিমলাও বুঝি এখান থেকে পালাতে পারলে বাঁচে। মাঝে মাঝে গিরিজাপ্রসাদ স্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করেন, মেয়েদের শহরের বোর্ডিংয়ে রেখে পড়াবেন কিনা, কিংবা বড় ছেলের কাছে পাঠিয়ে দেবেন, তারই সমাধান খুঁজে বেড়ান। বিমলা আর কমলা ততক্ষণে বই খাতা গুটিয়ে উঠে পড়ে। অমরেশকে বলে, চল দাদা, আজ সেই আখের ক্ষেতটায় যাব। নতুন গড়ে ঝুড়ি নামা বটগাছটার পাশ দিয়ে আঁকাবাঁকা আল ধরে এগিয়ে চলে ওরা তিন ভাই বোন। নতুন গড়ের ঘাটে বাসন ধুতে ধুতে গ্রামের বৌঝিরা দু একজন হয়তো দু একটা কথা বলে, বেশিরভাগই তাদের দিকে বিস্ময়ে চেয়ে থাকে। তারপর নিজেদের মুখে মুখ চাচাই করে, টিপ্পনি কাটে। আল ধরে ধরে মাঠে মাঠে অনেকেই তারা যাতায়াত করে বটে, কিন্তু এমন নির্লজ্জভাবে হাসাহাসি চিৎকার করতে করতে নয়। তারা ঘোমটা টেনে পতপত করে শাড়ির শব্দ করে দ্রুত পায়ে যাওয়া আসা করে, থমকে থামে। পথের মাঝখানে অন্য বাড়ির বৌঝি দেখলে চাপা গলায় দুটো একটা কথা বলেই ঘরে ফেরে। 12 বছরের মেয়েটাও এমনভাবে বেরিয়ে বেড়ানোর কথা ভাবতে পারে না। সেই জন্যই বুঝি বিমলার মনে তাদের সম্পর্কে এমন একটা তাচ্ছিল্যটা হাবে ভাবে প্রকাশ পায় না বটে, কিন্তু মনের মধ্যে সেটা সবসময় চাপা থাকে। আগের দিন দূর থেকে আখের ক্ষেতটা দেখে এসেছে, যাবার ইচ্ছে ছিল, কিন্তু দুপুরে চড়চড়ে রোদে যেতে পারেনি। আজ তিনজনে হাসি হাসি করে গল্পে মেতে সেদিকেই এগিয়ে গেল। কখনো দৌড়ে, কখনো লাফ দিয়ে কাটা আলের জোলো খাল ডিঙিয়ে আখের ক্ষেতে নেমে পড়ল। আখের ক্ষেত থেকে গোটা কয়েক আখ ভেঙে নিয়ে আবার আলপথ ধরল। আর কিছুটা গেলেই জেলাবড়ির বড় রাস্তা। ধুলো উড়িয়ে বিকেলের বাস আসছে অনেক দূর থেকে। বিমলা দেখতে পেল, বললে, চল দাদা, আজ রাস্তা অবধি যায়। অমরেশও ফুর্তিতে নেচে উঠল, যাবি? তিনজনেই দাঁতে দাঁত চেপে আখের ছিলে ছাড়াতে ছাড়াতে এগিয়ে চলল বড় রাস্তাটার দিকে। আশেপাশের মাঠে যারা নিড়েন দিচ্ছিল তারা মুখ ফিরিয়ে একবার দেখেই আবার কাজ করতে শুরু করলে। ভাবলে বাস ধরতে যাচ্ছে হয়তো, তা না হলে এত বড় মেয়ে কি আর মাঠে ঘাটে ঘুরে বেড়ায়? কাশ্যপ পার হয়ে একটা বড় খাল, সামান্য জল আর কাদা থাকে এই সময়টায়।
বর্ষাকালে কাদরের জল বের করে দেওয়া হয় এখান থেকে। ঝিরঝির হাওয়ায় কাশফুলের ঢেউ দুলছে, কাঁপছে। থমকে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল ওরা। তারপর লাফিয়ে লাফিয়ে খালটা পার হলো। ছোট একটা সাঁওতাল পল্লী একটা ডোবাকে ঘিরে। কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করছে, মুরগি চড়ছে, আর সেই বাজে পোড়া অশ্বত্থ গাছটা দাঁড়িয়ে আছে কালো রুক্ষ চেহারা নিয়ে। গাছটা পার হয়ে বাঁশের রাস্তা, দুপাশে খোয়া জমা আছে থেকে থেকে। হঠাৎ নীল রঙের সুন্দর একটা পাখি উড়ে গেল ডোবার জলে ছোঁ মেরে। কমলা জিজ্ঞেস করলে, ওটা কি পাখি রে দিদি? কি জানে, মাছরাঙা নাকি বলে, তাই বোধ হয়। অমরেশ বললে। বিমলা হাসলে, দূর, মাছরাঙা নয়। নানা রঙের পাখি, মাঠে নানা রঙের ফুল, সর্ষে, কলাই কি আলু, যা দেখে তাই পরস্পর পরস্পরকে জিজ্ঞেস করে। কেউ বলতে পারে না, কেউই নিঃসন্দেহ নয়। মাঠের মুনিশদের কখনো কখনো জিজ্ঞেস করছে, তারপর পরিচয় পেয়ে মুগ্ধ হয়ে গেছে। এ মা, এটা নাকি সর্ষে ফুল! একটার পর একটা বিস্ময়। এত বিস্ময়ও গ্রামের জীবনে লুকিয়েছিল। একটা সাঁওতালদের ছেলে ঘাটে নামছিল পায়ের কাদা ধুতে। তাকে ডাকতে যাচ্ছিল বিমলা। হঠাৎ হর্নের শব্দ শুনে ফিরে তাকালো। দুরন্ত স্পিডে ধুলো উড়িয়ে একখানা জিপ আসছে। চিবোতে চিবোতে সেদিকে কৌতূহলের চোখে তাকিয়ে রইল বিমলা। ওদের পার হয়ে সামান্য কগজ এগিয়ে গিয়েছিল জিপটা। তারপর থেমে পড়ল। প্রভাকর ডাকল ওদের। আর চিনতে পেরে ওরা তিনজনেই ছুটে গেল। বিমলার দিকে তখনও মুগ্ধ চোখে তাকিয়ে আছে প্রভাকর। গাছকমর করে পরা রঙিন শাড়িতে বিমলার যৌবন যেন অজ্ঞাত এক রোমাঞ্চের সন্ধান দিয়েছে। প্রভাকরের চোখের দৃষ্টি মুহূর্তের জন্য অপ্রতিভ করে তুলল বিমলাকে। পরক্ষণে হাসতে হাসতে সে বলে উঠল, কি মশাই, খুব স্কুল বানিয়ে দিয়ে গেলেন তো। প্রভাকরও হাসল। সেই স্কুলে তুমিও পড়বে নাকি? বিমলা হেসে উঠল, তবেই হয়েছে। আপনাদের স্কুল হবে, আমি পড়ব সেই স্কুলে ততদিনে। কমলা বাধা দিল, দিদি না পড়ে আমি তো পড়ব। জিপে বসে বসে কথা বলছিল প্রভাকর। পেছন থেকে পরপর কয়েকটা মাল বোঝাই ট্রাক আসছে দেখে জিপটাকে একেবারে রাস্তার পাশ ঘেঁষে বুনো কোলে ঝোপের ধারে এনে থামালে। অমরেশ জিজ্ঞেস করলে, কোথায় যাচ্ছেন আপনি? বলগাঁও স্টেশনে। হাসল প্রভাকর। বিমলার দিকে ফিরে বললে, যাবে? খুব বড় হাট বসে আজ। সত্যি? যেন কত অবিশ্বাস্য একটা কথা বলেছে প্রভাকর, এমনভাবে প্রশ্ন করলে কমলা। আর বিমলা হেসে বললে, চাই গেও হাট তো আপনাদের, মূলো আর বেগুন পাওয়া যাবে শুধু। খিলখিল করে হেসে উঠল বিমলা। আমাদের হাট? হাসল প্রভাকর। আসলে বিমলারাই যে এ অঞ্চলের লোক, প্রভাকরই ভিনদেশীয়, তা মনে ছিল না বিমলার। প্রভাকর বললে, চলো তাহলে তোমাদের পৌঁছে দিয়ে আসি বাড়িতে, অবিনাশবাবুর সঙ্গে দেখাও করে আসতাম। অমরেশ বিমলার দিকে তাকালো। চল না, স্টেশনের দিকে যাই। বিমলার মুখ দেখে বোঝা গেল ওরও ইচ্ছে তাই। তবু কোথায় যেন একটু সংকোচ ঠেকছে। ও প্রভাকরের দিকে তাকিয়ে প্রশ্ন করলে, কতক্ষণ লাগবে ফিরতে? কতক্ষণ, আর আধ ঘন্টাও না। বিমলা হেসে বললে, তবে তাই চলুন, হাটটায় দেখে আসি। বলে গাছকোমর করে পরা শাড়ির আঁচলটা কোমর থেকে খুলে ভালো করে পরে নিল। অমরেশ আর কমলা পিছনের আসনে বসতে যাচ্ছিল। তুমি আমার পাশে বসো। কমলার বয়স কম, তাই লজ্জা আর অস্বস্তিও কম। কমলা অপ্রতিভ হয়ে বলে, না বাবা, আমি পিছনে বসবো। আর বিমলা কমলার দিকে তাকিয়ে কৌতুকের হাসি হেসে কিংবা প্রভাকরের উদ্দেশ্য বুঝতে পেরে পিছনের দিক থেকে লাফিয়ে উঠে বসল ভেতরে। জিপ ছুটল পাকা রাস্তা ধরে। মুহূর্তের মধ্যে মনটা খুশি হয়ে উঠল বিমলার। সঙ্গ নিষ্পন্দ গ্রাম্য জীবনের মধ্যে এসে নিজেকে এতদিন মনে হয়েছে যেন কারাগারের বন্দী। ক্ষণিকের জন্য হলেও এ যেন মুক্তির আনন্দে ছুটে চলা। হাওয়ায় চুল উঠছে, শাড়ির প্রান্ত উড়ছে, চোখে মুখে ঠান্ডা বাতাসের দাপট। তারপর সেই ছোট লাইনের ছোট্ট রেল স্টেশন। বিকেলের ভাঙা হাটে সাঁওতাল মেয়ে পুরুষের ভিড়, চুড়ি, মোটা সুতোর খাটো শাড়ি, মাটির পুতুল আর শাকসবজি। ভিড় ফিকে হয়ে গেছে তখন। ওদের একটা টিনের চালা দেওয়া চায়ের দোকানে বসিয়ে রেখে নিজের কাজ সারতে গেল প্রভাকর। ইতিমধ্যে হুইসেল দিয়ে ট্রেনটা এসে থামল। যাত্রী উঠল, নামল, আবার চলে গেল ট্রেনটা। চা খেয়ে মুখটা বিস্বাদ হয়ে গিয়েছিল। উঠে এসে হাটটা ঘুরে ঘুরে দেখল বিমলা সাঁওতাল মেয়ে পুরুষগুলোকে। তারা বিস্ময়িত চোখে দেখল ওদের। আর দূর দূর গ্রামের লোক ওদের সাজ পোশাক দেখে কানাকানি করে হাসল। অস্বস্তিতে হাট থেকে বেরিয়ে এসে জিপের উপর উঠে বসে রইল ওরা।
তারপর এক সময় প্রভাকর ফিরেও এলো। জিপ ছুটল আবার বনপলাশের দিকে, কিন্তু জিপটা বাজে পোড়া গাছটার কাছে পৌঁছে বনপলাশের দিকে বাঁক নিতেই হইচই করে উঠল বিমলা। বললে, এখানেই নামিয়ে দিন। প্রভাকর পৌঁছে দিতে চাইল, কিন্তু তার আগেই লাফিয়ে নেমে পড়েছে বিমলা। বললে, এটুকু হেঁটে হেঁটে চলে যাব আমরা। কেন? প্রভাকর বুঝতে না পেরে প্রশ্ন করলে। বিমলা হেসে উঠে বললে, আমার খুশি। আপনি যান তো মশাই, কাজে ফাঁকি দিয়ে বেড়ালে রিপোর্ট করে দেব। বিমলার কথায় অমরেশ আর কমলাও হেসে উঠল, আর প্রভাকর হাত তুলে বিদায় জানিয়ে ধুলো উড়িয়ে চলে গেল। সাঁওতাল পাড়ার পাশ দিয়ে মাঠের আল ধরে হেঁটে আস্তে আস্তে বিমলা হঠাৎ বললে, এই দাদা, হাট দেখতে গিয়েছিলাম, মাকে বলিস না যেন। বিমলার মুখের দিকে আর চোখে তাকিয়ে মুচকি হাসল ছোট বোন কমলা। অমরেশ শুধু বললে, এত ভয় যদি তো না গেলেই পারতিস। ভয়? নিজের মনেই হাসল বিমলা, আর এপাশ ওপাশ চোরা চোখে তাকিয়ে দেখতেই চোখাচোখি হয়ে গেল উদাসের সঙ্গে। অনেকটা দূরে ওদিকের কাঁচা রাস্তার মোড়ে সাইকেলে ঠেস দিয়ে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে উদাস। বিস্ময়ের চোখে তাকিয়ে আছে বিমলাদের দিকে। তার সম্পর্কে কোথায় কি আলোচনা হয়, কে কি টিপ্পনি কাটে, কিছুই কানে পৌঁছয় না গিরিজাপ্রসাদের। তবু একটা ব্যাপার তিনি স্পষ্ট লক্ষ্য করেন। গ্রামের লোকরা প্রথম প্রথম তাকে যতখানি শ্রদ্ধার চোখে দেখত, যতখানি সম্মান করে কথা বলতো, ইদানিং আর তেমনটা করে না। কখনো কখনো অবশ্য ভাবেন এ তার মনের ভুল, আবার এক এক সময় ব্যবহারের পার্থক্যটা চোখে পড়ে যায়। কথায় কথায় আগে অনেকেই আসতো যুক্তি পরামর্শ নিতে, সরকারি আপিস থেকে সারের দাম মেটাবার নোটিশ এলে, কিংবা নতুন আইনের নির্দেশ অনুযায়ী জমি জমার রিটার্ন দিতে হলে একবার গিরিজাপ্রসাদের উপদেশ নিয়ে যেত অনেকেই। অবশ্য এখনও আসে কেউ কেউ, তবে ২-৫ মিনিটের জন্য। সে শুধু মুখটা দেখিয়ে যাওয়া, আর তেমনভাবে দুদণ্ড বসে গল্পও করতে চায় না, পরামর্শও চায় না। তবু বাংলা বাড়ির উঁচু দাওয়ায় মাদুর বিছিয়ে বসেন গিরিজাপ্রসাদ প্রতি সন্ধ্যায়। হ্যাজাক বাতিটা এক সময় সামনে রেখে দিয়ে যায় টিয়া, আর বিমলা নয়তো কমলা চা করে চায়ের পেয়ালাটা নামিয়ে দিয়ে যায়। গিরিনীর সঙ্গে একদিন খরচপত্র নিয়ে একটু কথা কাটাকাটি হওয়ার পর থেকেই চায়ের পাটটা পৃথক করে নিয়েছেন গিরিজাপ্রসাদ। চা চিনির খরচ নিজেই যোগান, চা তৈরির ভারও নিয়েছেন নিভাননী। কিন্তু তারপর থেকেই বাংলা বাড়ির লোকদের জন্য ঢালাও চায়ের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। তবুও গোপেন মোড়ল কি বংশী এলে কোনো কোনো দিন চা দিতে বলেন গিরিজাপ্রসাদ, আর চায়ের লোভেই হয়তো গোপেনও একবার করে আসে। কিন্তু অন্য লোভও বোধহয় ছিল গোপেনের। সুযোগ বুঝে কথাটা একদিন পেড়েই ফেললে ও। বংশী বলছিল, বাড়ি ঘর দুলো এবার সারাও গিরিদাদা, লোকে বলবে কি, এত বড় মানুষটা, তার কিনা ঘর দুয়ারের এই অবস্থা, পিলপিল করে ডোয়া বেরোচ্ছে গর্ত থেকে। বলে মাটির দেওয়ালের একটা জায়গা আঙুল দিয়ে দেখালে বংশী। সত্যি সেখান থেকে সারি সারি কালো কালো মাথা ভারী ডেও পিঁপড়ে বার হচ্ছে। বংশী বলল, আর কতকাল যে মাটি পড়েনি দেওয়ালে মেঝেতে, চাল ছাওয়াওনি। গিরিজাপ্রসাদ ঈষৎ রুষ্ট গলায় বললেন, সে কথা তো বললেই তো রাগ হবে ভাইয়ের আমার। বংশী হেসে বললে, আর তা তুমি এবার ব্যবস্থা করো কেনে? কপাট কাঠের কড়িবর্গা যা দরকার উদাসকে বলে আনিয়ে নেব, ওর চেনা দোকান আছে। কাঠের যা দাম আজকাল, আগুন একেবারে। সুযোগ পেয়ে গোপেন বললে। বংশী হেসে বললে, আর সে তোমার লোহা কাঠ সিমেন্ট সবই তাই, ধানের দর বেড়ে কোনো লাভ হলো না গো। চাষির ঘরে যে আতান্তর, সে আতান্তরই রয়ে গেল। গোপেন বললে, আর তা ঠিক, এখন টাকা শুধু ব্যবসায়, পেতাম কিছু টাকা, কাঠের গোলা খুলে দিতাম তোমার বলগায়। গোপেনের প্রকৃত উদ্দেশ্যটা বুঝলেন না গিরিজাপ্রসাদ, তাই চুপ করে রইলেন। হয়তোবা তখনও তার মনের মধ্যে বংশীর কথাটাই ঘুরছে। স্বপ্ন দেখছেন দক্ষিণ দুয়ারি ঘরখানার পাশের জমিটুকুতে আরও দুখানা ঘর তোলার। বড় ছেলে যদি ছুটি নিয়ে ২-৫ দিনের জন্য আসে, বৌমাকে ছেলে মেয়েকে নিয়েই যদি আসে, তো শুতে দেবার ঘর নেই একখানা। তাছাড়া নিজেরাই বা ওই পোড়ো ঘরখানায় মাথা গুঁজে থাকবেন কেন? তাই দুখানা ঘর তোলার ইচ্ছে গিরিজাপ্রসাদেরও। কিন্তু সামান্য যা টাকা আছে তা ভেঙে চালাবেন কি করে? সারা জীবন বাকি রয়েছে এখনও, কতদিন বাঁচবেন কে জানে। তাছাড়া অমরেশের পড়াশুনোর খরচ, মেয়ে দুটির বিয়ে, স্ত্রীর জন্য কিছু ব্যবস্থা রেখে যেতে হবে। কয়েকদিন থেকেই ইচ্ছে হচ্ছে গিরিনকে কথাটা বলার, জমির আয় থেকেই তো করা উচিত এসব।
এমনই সব ৭-৫ কথা ভাবছিলেন। বংশী একসময় বললে, যাই, আবার যাত্রার পালা ঠিক হবে আজ। বলে বংশী চলে গেল। আর সঙ্গে সঙ্গে গোপেন বললে, আর তোমাকে অনেক দিন থেকে একটা কথা বলবো বলবো ভাবছি। কি বলো তো? উৎসুক হয়ে প্রশ্ন করলেন গিরিজাপ্রসাদ। গোপেন চাপা গলায় বললে, ১,০০০-৩,৪ টাকা ফেলো তো একটা ভালো ব্যবস্থা হয়। আর বলগায় একটা কাঠের গোলা করি, আর রাঁচির দিক থেকে শালবল্লি কিনে আনবো সস্তায়, ডবল দামে বিক্রি হবে এখানে। আর তাছাড়া সুতোর মিস্ত্রি দিয়ে কড়ি বর্গা দরজা জানলা বানিয়ে বিক্রি করলে। গিরিজাপ্রসাদ আর একটু হলেই বলে বসতেন, টাকা কোথায় আমার? কিন্তু নিজেকে সামলে নিলেন। এ কমাসে বুঝে ফেলেছেন গিরিজাপ্রসাদ, টাকা নেই তার এ কথাটা প্রকাশ হয়ে পড়লে গায়ের লোক যেটুকু বা সম্মান দেখায় সেটুকু উবে যাবে রাতারাতি। তাই কথাটা এড়িয়ে গেলেন। বললেন, ব্যবসা কি আমাদের পোষায় গোপেন? না, ব্যবসা ট্যাবসা আমি করব না, তাহলে অনেক আগেই করতাম। গোপেন মনে মনে চটে গেল। বহুদিন থেকে কাঠের ব্যবসা করার নেশাটা চেপে বসে আছে তার মনে। গিরিজাপ্রসাদ চাকরি করে অনেক টাকা নিয়ে এসেছেন, সুতরাং সামান্য ২-৪ হাজার টাকা ফেলে নিশ্চয়ই ব্যবসা করতে রাজি হবেন, এমনই একটা ধারণা ছিল গোপেনের। মনে মনে চটে উঠল গোপেন মোড়ল। তারপর বললে, ব্যবসা আবার পোষাবে না? গিরিন যে গিরিন, ভেতরের খবর জানো কিছু? না, কিসের খবর? বিস্মিত হয়ে প্রশ্ন করলেন গিরিজাপ্রসাদ। গোপেন ধীরে ধীরে চাপা গলায় বললে, ভেতরে ভেতরে বেনামিতে একটা হাকসিন মেশিনের লাইসেন্স জোগাড় করেছে, মেশিন বসাচ্ছে নিগনে। গিরিজাপ্রসাদ শুনলেন কথাটা, কোনো সাড়া দিলেন না। স্তম্ভিত বিস্ময়ে আহত অভিমানে চুপ করে রইলেন। কিন্তু কথাটা কিছুতেই যেন মন থেকে ঝেড়ে ফেলতে পারলেন না। সত্যি, সত্যিই হয়তো গোপনে গোপনে নিজের নামে একটা হাস্কিং মেশিন চালাবে গিরিন। হয়তো দুদিন পরে একটা ধান কলের মালিক হবে। আর গিরিজাপ্রসাদ? রাত্রে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে শুয়ে ফিসফিস করে নিভাননীকে খবরটা দিলেন। নিভাননী শুনলেন, একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর চাপা গলায় বললেন, দাসীর কথা বাসি না হলে তো কেউ দাম দেয় না। তখন পই পই করে বলেছি, জমি জমার একটা ব্যবস্থা করো। তা তো করলে না। ধানকলি হোক চালকলি হোক, জমির ধান বেচা টাকাতেই তো হচ্ছে। গিরিজাপ্রসাদ কোনো উত্তর দিলেন না। খবরটা গোপেনের কাছ থেকে খুঁটিয়ে জেনে নেবার ইচ্ছে ছিল গিরিজাপ্রসাদের। ভাবলেন পরের দিন সে এলেই জেনে নেবেন। কিন্তু পরের দিন আর এলো না গোপেন, তার পরের দিনও না। শুধু গোপেন নয়, একে একে সকলেই সরে এলো গিরিজাপ্রসাদের কাছ থেকে। লাইব্রেরির নামে কিছু বই কিনে দেওয়ার জন্য দিনের পর দিন আবদার ধরেছে পঙ্খী চাটুর্যে। তারপর বিরক্ত হয়ে আশা ভরসায় জলাঞ্জলি দিয়ে এসে জুটেছে মজুমদারদের বৈঠকখানায় যাত্রার রিহার্সালে। হংস চাটুর্যেও যাতায়াত বন্ধ করেছে। বলেছে টাকায় জর্ক দেবে গিরিজা কাকা মরলে। তবু ২০০টা টাকা দিলে না বাবু কালীতলার উঠোনটুকু সিমেন্ট দিয়ে বাঁধাতে। একজন একজন করে সবাই সরে গেছে। তবু আশা ছিল বংশী আসবে। প্রতিদিনের মতোই সেদিনও হ্যাজাক জেলে বাংলা বাড়ির দাওয়ায় বসে অপেক্ষা করেছেন গিরিজাপ্রসাদ। রাত ঘন হয়ে আসছে ধীরে ধীরে। হ্যাজাকের আলোয় একা একা বসে অপেক্ষা করছেন তিনি। আর ঠায় তাকিয়ে থেকেছেন সামনের অন্ধকারের দিকে। জোনাকির শাড়ি জ্বলছে নিভছে। অন্ধকারে চাঁদের ক্ষীণ আলোয় মাখামাখি হয়ে খড়ের পালুইটা দাঁড়িয়ে আছে একটা অতিকায় জন্তুর মতো। মরাই তলায় সাপ কি ইঁদুরের ছোটাছুটি সরসর শব্দ। দূরে কোথাও বাউড়ি পাড়ায় কারা যেন চিৎকার করছে। কতক্ষণ একা একা বসে থেকেছেন গিরিজাপ্রসাদ? না, কেউ আসেনি, কেউ না। হঠাৎ নিজেকে ভীষণ অসহায় মনে হয়েছে তার, নিঃসঙ্গ মনে হয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে হ্যাজাক বাতিটা নিভিয়ে দিয়েছেন গিরিজাপ্রসাদ। তারপর এক সময় নেভানো হ্যাজাকটা হাতে নিয়ে ভিতর বাড়িতে ফিরে এসেছেন। নিভাননী প্রশ্ন করেছেন, কি হলো, এত তাড়াতাড়ি চলে এলে আজ? গিরিজাপ্রসাদ সে কথার কোনো উত্তরই দেননি। চোখ ঠেলে জল এসেছে তার। চোখের পাতা দুটো ভিজে ঠেকেছে নিজের কাছেই। তারপর অকারণেই হঠাৎ অট্টামার কথা মনে পড়ে গেছে। আহা বেচারি, বুড়ো মানুষ, কথা বলবার একটা সঙ্গীও নেই। কি দুঃসহ জীবন। অট্টামার কাছে ছুটে যেতে ইচ্ছে হয়েছে গিরিজাপ্রসাদের। অট্টামার অসহায় একাকিত্বের মধ্যে যেন নিজেকেই খুঁজতে চেয়েছেন গিরিজাপ্রসাদ। একে একে সকলেই যে কেন তাকে ছেড়ে চলে গেল বুঝতে পারেন না গিরিজাপ্রসাদ। বংশী তবু সকালে দুপুরে একবার খবরাখবর নিয়ে যায়, কিন্তু সন্ধে হলেই যেন সব নিশ্চুপ নিস্তব্ধ। বাইরের বৈঠকখানা খা খা করে।
হ্যাজাক বাতিটা জ্বালাবার প্রয়োজন হয় না আর। তবে কি সকলেই জেনে গেছে তার কাছে আশা করবার কিছু নেই? তিনিও গ্রামের আর ৫টা লোকের মতোই দিন দরিদ্র। মাঝে মাঝে গোপেন মোড়লের কথাটা মনে পড়ে। গিরিন একটা হাস্কিং মেশিনের লাইসেন্স পেয়েছে, মেশিন বসাচ্ছে নিগনে। এরপর হয়তো ফ্যাপসা ফেঁপে উঠবে, দালান কোঠা তুলবে, টাকা করবে, আর গায়ের লোক হয়তো বলবে গিরিজা সারাটা জীবন মাস্টারি করে কাটালে। শিক্ষা দীক্ষা আর নিজের জীবনের উপরই অশ্রদ্ধা হচ্ছিল গিরিজাপ্রসাদের। এমন সময় হঠাৎ একদিন হংস চাটুর্যে এসে হাজির হলো। বললে, একটা দরখাস্ত লিখে দিতে হবে কাকা। ইংরেজিতে ২ কলম লিখে দিতে পারে, তুমি ছাড়া তো লোক নেই গো। শুনে খুশি হয়েছেন গিরিজাপ্রসাদ। প্রশ্ন করেছেন, কিসের দরখাস্ত? জবাব শুনে কিন্তু খুশি হতে পারেননি। একটা খবরের কাগজে কর্মখালি বিজ্ঞাপন দেখিয়েছে হংস। বলেছে অবনী জ্যাঠা বলেছেন দরখাস্ত করতে, চাকরিটা যাতে হয় চেষ্টা করবেন। অবনী জ্যাঠা? হ্যাঁ, এসেছেন তো, খবর পাননি? উত্তরটা বোধহয় কানে যায়নি। কি আশ্চর্য, গ্রামে একটা মানুষ এসছে এতদিন পর, অথচ সেই খবরটা তিনি জানেন না। বংশী একদিন বলছিল বটে, গিরিজাপ্রসাদের মনে পড়ল। বলেছিল চাটুর্যেদের বড় তরফের দালান কোটা সব সাপসুপ করছে, শুনছি অবনী চাটুর্যে নাকি এবার পুজোয় বাড়ি আসবে। গিরিজাপ্রসাদ বলেছিলেন, আসে নাকি প্রতিবার? বংশী হেসেছিল, না গো না, এদিক পানে মুখ করেন না কস্মিনকালে। কিন্তু এবারে না এসে যে চলছে না। চলছে না কেন? বংশী হেসেছে, জমি জমা সব বেনামি করতে হবে না? ২৫ একর তোমার নিজের নামে রেখে বাদ বাকি সব এর ওর নামে। বলে অর্থপূর্ণ হাসি হেসেছে বংশী। বলেছে, ওনারই বা কি দোষ বলো, সবাই তো তাই করছে। জমি জমার আইন কানুন, সম্পত্তি রক্ষার প্যাচ পয়জার অত শত বোঝেন না গিরিজাপ্রসাদ, বুঝতে চেষ্টাও করেন না। কিন্তু অবনীমোহন গ্রামে এসেছেন এ খবরটা গিরিন তো তাকে দিতে পারত। ইদানিং গিরিজাপ্রসাদ অবশ্য লক্ষ্য করেছেন গিরিন তাকে এড়িয়ে চলে, নেহাত ডেকে প্রশ্ন না করলে সাড়া দেয় না নিজের থেকে। কেন, তা এখন বেশ স্পষ্ট বুঝতে পারছেন। গোপনে ধানের ব্যবসা শুরু করেছে ও নিগনে, হাস্কিং মেশিনের লাইসেন্স নিয়েছে, তাই বোধহয় এত ভয় তার। কিন্তু অবনীমোহনের সঙ্গে একবার দেখা করতে যাওয়া উচিত ছিল তার। কতদিন দেখা সাক্ষাৎ নেই, দেখলে চিনতে পারবে কিনা তাই সন্দেহ। এক মুহূর্ত কি ভাবলেন গিরিজাপ্রসাদ। হংসকে লিখলেন, লিখে রাখবো এখন, কাল এসে নিয়ে যেও। হংস চলে যেতেই বাড়ির ভিতরে ফিরে এসছেন গিরিজাপ্রসাদ, গলা খাকারি দিয়ে। মোহনপুরের বউকে জানান দেবার জন্য একটু শব্দ করে গলার আওয়াজ করে ভিতর বাড়িতে আসেন গিরিজাপ্রসাদ। মোহনপুরের বউ শব্দ শুনেই ঘোমটা টেনে মুহূর্তের মধ্যে আড়ালে সরে গেছে, আর গিরিজাপ্রসাদ বিমলাকে ডেকেছেন। ডাক শুনেই চমকে উঠেছে ও। বইয়ের পাতা খুলে রেখে কি ভাবছিল সেই জানে, হয়তো কোনো স্বপ্ন দেখছিল। কিন্তু মনে মনে যতই সেদিনের মধুর দৃশ্যটুকু রোমন্থন করুক, মাঝে মাঝে ওর ভয় হচ্ছিল বাবা মা হয়তো শেষ অবধি সব শুনতে পাবে। তাই গিরিজাপ্রসাদ হঠাৎ বিমলাকে ডাকতেই সে চমকে উঠে ভয়ে ভয়ে তাকালো তার মুখের দিকে। গিরিজাপ্রসাদ বললেন, জামাটা দে তো মা, একবার ঘুরে আসি। কথাটা শুনে নিশ্চিন্ত হলো বিমলা। অকারণ আতঙ্কের জন্য নিজের মনেই হাসল। তারপর জানাটা দিয়ে বললে, কাপড়টা বদলাও, এই ময়লা কাপড় পরে যাবে নাকি? তা ঠিক। নিজের কাপড়টার দিকে তাকিয়ে হাসলেন গিরিজাপ্রসাদ। তারপর পোশাক পরিচ্ছদ বদলে গিয়ে হাজির হলেন অবনীমোহনের বৈঠকখানায়। ইটের দোতলা দালানটা দূর থেকে দেখেছেন গিরিজাপ্রসাদ এর আগেও, কিন্তু অবনীমোহন আসার সঙ্গে সঙ্গে তার চেহারা যে এত বদলে গেছে ভাবতে পারেননি। সারা বাড়িটা যেন আলোয় ঝলমল করছে। বৈঠকখানায় চৌকির ওপর সাদা ফরাশ বিছানো হয়েছে, আর তার উপর ভিড় করে আছে গ্রামের সকলে। দূর থেকেই তাদের কথাবার্তা কানে আসছিল। কাছে গিয়ে সকলের মুখের উপর দিয়ে চোখটা বুলিয়ে নিলেন। গোপেন, পঙ্খে, নিত্যমল্লিক সকলেই এসে জুটেছে। গিরিজাপ্রসাদকে দেখে সরে বসল নিত্যমল্লিক, অর্থাৎ বসতে জায়গা ছেড়ে দিলে। তারপর বললে, অবনী জ্যাঠা এখনও বার হননি ঘর থেকে, কাজকর্ম কিছু করছে নয়তো। অবনীমোহনের বৈঠকখানায় এতগুলো লোককে দেখে মুহূর্তের জন্য অপ্রতিভ বোধ করলেন গিরিজাপ্রসাদ। নিজেকে অপমানিত বোধ করলেন যেন। তবু অপ্রতিভ ভাবটা চাপা দিয়ে বসে পড়লেন সেখানেই। কিন্তু অবনীমোহনের দেখা পেলেন না। অনেকক্ষণ বসে থেকেও যখন অবনীমোহন এলো না, গিরিজাপ্রসাদ প্রশ্ন করলেন, খবর দিয়েছ? গোপেন বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, খবর ঠিক পেয়েছেন গো, খবর পেয়েছেন।
ব্যস্ত মানুষ, কাজের কি শেষ আছে? সময় পেলেই আসবেন। কথাটা যেন একটা চাবুকের মতো এসে পড়ল। অসীম ঘৃণায় অপমানে গোপেনের দিকে তাকালেন গিরিজাপ্রসাদ। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। নিত্যমল্লিক প্রশ্ন করলেন, বসবেন না কাকা?" গিরিজাপ্রসাদ সেই প্রশ্নের কোনো উত্তর দিলেন না। ধীরে ধীরে বেরিয়ে এলেন, এসে সোজা বাড়ির পথ ধরলেন। একটা তীব্র ধিক্কার যেন তার বুক ঠেলে বেরিয়ে আসতে চাইল। গ্রামের লোকগুলির বিরুদ্ধে, অবনীমোহনের বিরুদ্ধে, না নিজের বিরুদ্ধে একটা আত্মধিক্কার তার বুক ঠেলে উঠতে চাইল। মনে হলো সমস্ত পৃথিবীটাই যেন বদলে গেছে, হারিয়ে গেছে সেই পুরনো দিনের পৃথিবীটা। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।